2025 সালের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভূগোল বিষয়ে সাজেশনমূলক কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করব, বিশেষ করে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের। কারণ তোমরা জানো যে 90 নম্বরের সবমোট পরীক্ষা দিতে হবে, তার মধ্যে এমসিকিউ থাকবে 14 নম্বরের, আর এসএকিউ বিভিন্ন ধরন নিয়ে 22 নম্বরে থাকবে, আর 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর মিলিয়ে থাকবে 54 নম্বর। তাহলে এমসিকিউ এসএকিউ হচ্ছে 36 নম্বর, আর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মিলিয়ে হচ্ছে 54 নম্বর। সবমোট 90 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করব তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, তাহলে আমি যে প্রত্যেক অধ্যায় ধরে ধরে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, সেগুলো তোমরা একটু লিখে নিবে। দেখো আমি প্রথম কোশ্চেন বা প্রথম অধ্যায়ের যে কোশ্চেনটি, এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তার প্রথম পার্ট হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এখান থেকে আমি যে 2 নম্বরের প্রশ্ন বলবো 2025 সালের জন্য, সেটা হচ্ছে পর্যায়নের সংজ্ঞা দাও, অথবা পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে। তারপরে কোশ্চেন পুঞ্জিত ক্ষয় কাকে বলে। তারপরে কোশ্চেন বহির্জাত প্রক্রিয়া বা বহির্জাত শক্তি কাকে বলে। তারপরে হচ্ছে ক্ষয়ীভবন কাকে বলে। আরোহণ ও অবরোহণ কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা দাও। এগুলো হচ্ছে 2 নম্বরের জন্য এই অধ্যায় থেকে। তারপরে হচ্ছে এখানে আর 3 সেরকম কিছু নেই, 2025 সালের ইম্পর্টেন্ট বলে। এবার নদীর বিভিন্ন কাজ, যেমন ক্ষয়, বহন, অবক্ষেপণ দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, সেই অধ্যায় থেকে আমি 2 নম্বর এবং 3 নম্বর যে প্রশ্নগুলো আলোচনা করছি, সেগুলো হচ্ছে 2 নম্বরের জন্য ষষ্ঠ ঘাতের সূত্র কি, নদী বাঁক কি, প্লাঞ্জপুল কি বা প্রপাতকূপ কি। তারপরে হচ্ছে ধারণ অববাহিকা কি, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। 2 নম্বরের জন্য এগুলো সবই বলছি। আবার 2 নম্বরের জন্য টিকা করতে পারো জলপ্রপাত, আরেকটা করতে পারো টিকা আবদ্ধ শৈলশিরা কাকে বলে, অথবা অন্তর্বদ্ধ শৈলশিরার অবিক্ষিপ্তাংশ বা শৃঙ্খলিত শৈলশিরা কি। নদী অববাহিকা বলতে কি বোঝো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে, কিউসেক বা কিউমেক কি। এগুলো হচ্ছে 2 নম্বরের জন্য, ঠিক আছে। এরপরে আরো আছে, আমি কিন্তু সেগুলো আলোচনা করছি না। এবারে চলে যাও 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য এই অধ্যায় থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। তারপরে কোশ্চেন কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ পদসরণ ঘটে, বা জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন, এটা দেখতে পারো। তারপর হচ্ছে উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য, জলপ্রপাত ও ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়, নদীর পার্বত্য প্রবাহে ভি ও আই আকৃতির উপত্যকা গঠিত হয়, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। তারপরে নদীর ক্ষয় প্রক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। এরপরে এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য দেখতে পারো, সেটা হচ্ছে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে তা উদাহরণ সহযোগে আলোচনা করো, অথবা সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপরে আরেকটা দেখতে পারো 5 নম্বরের জন্য, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 2টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। আর দেখতে পারো নদীর কাজের দ্বারা কিভাবে মন্থকূপ, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো। আর এটা দেখতে পারো এখান থেকে চিত্র সহ বিভিন্ন ধরনের বদ্বীপের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। আর এটা নদীর নিম্ন গতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়, এগুলো দেখতে পারো, ঠিক আছে। পরের অধ্যায়ে আলোচনা করব হিমবাহের বিভিন্ন কাজ, অর্থাৎ ক্ষয়, বহন, অবক্ষেপণ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে আমরা 2 নম্বরে এবং 3 নম্বর আলোচনা করবো। দেখো 2 নম্বরের জন্য হচ্ছে বার্ক স্লুন্ট কাকে বলে, তারপরে হচ্ছে ফিওর্ড কাকে বলে, উদাহরণ দাও। টিকা করতে পারো হিমানি জলপ্রপাত। তারপরে হচ্ছে ভ্যালি ট্রেন কি,
ঝুলন্ত উপত্যকা কাকে বলে, তারপরে হচ্ছে প্যাটার্নস্টার হ্রদ কি, এগুলো করতে পারো 2 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য করতে পারো ইউ আকৃতি ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। তারপরে একটা করতে পারো রসেমতানে ও ব্রামলিনের পার্থক্য লেখো। সার্ক কিভাবে সৃষ্টি হয়, ফিওর্ড ও ফিয়ার্ডের মধ্যে পার্থক্য লেখো। এরপরে আমি আলোচনা করব 5 নম্বরের এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। অথবা ঝুলন্ত উপত্যকা, রসেমতানে ও সার্ক সৃষ্টির প্রক্রিয়ার সচিত্র বিবরণ দাও। এরপরে 5 নম্বরের জন্য দেখতে পারো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও, এটা দেখতে পারো। ঠিক আছে, এরপরে অধ্যায় বায়ুর কাজ, অর্থাৎ ক্ষয়, অপসারণ, সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এর মধ্যে তোমরা 2 নম্বরের জন্য দেখতে পারো বিশেষ করে অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, ওয়াদি কি, আর টিকা করতে পারো জিউগেন, আর টিকা করতে পারো ইয়ারদান। ঠিক আছে, এই টিকাগুলো করতে পারো। তারপরে তোমরা 3 নম্বরের জন্য করতে পারো মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন, মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের 2টি শর্ত উল্লেখ করো। এরপর আরেকটা দেখতে পারো অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো, অথবা বারখান ও সিপ বালিয়াড়ির পার্থক্য লেখো। ঠিক আছে, এরপরে 5 নম্বরের জন্য শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্বন্ধে লেখো, অথবা ভূমিরূপীতে বা মরুভূমিতে বায়ু ও জলধারা কিভাবে কাজ করে ভূমির পরিবর্তন ঘটায়, এটা দেখতে পারো। আর এটা দেখতে পারো এখান থেকে মরুভূমি অঞ্চলের প্রসার ও তার প্রতিরোধের উপায়গুলি আলোচনা করা, অথবা রাজস্থানের মরু অঞ্চলের মরুকরণ কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব তা আলোচনা করতে পারো। তারপর হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আমরা 2 নম্বরের জন্য করতে পারি বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। তারপরে হচ্ছে 3 নম্বরের, এখানে 5 নম্বর পাওয়ার দরকার নেই, বায়ুমণ্ডলের উপাদানগুলির গুরুত্ব লেখো। এরপর আমরা চলে যাব উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এখান থেকে আমরা 2 নম্বরের জন্য করতে পারি ওজোন স্তর সংরক্ষণের উপায় লেখো, অথবা ওজোন গহ্বর প্রতিরোধের উপায়গুলি লেখো। তারপরে করতে পারি শান্তমণ্ডল কাকে বলে, অথবা স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন। তারপর 3 নম্বরের জন্য আমরা দেখব ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো। ঠিক আছে, এবার 5 নম্বরের জন্য আসতে পারে উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, অথবা উষ্ণতা তারতম্যে বায়ুমণ্ডলের প্রথম 3টি স্তরের বিন্যাস চিত্রসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপরে করতে পারি 5 নম্বরের জন্য মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো, অথবা ওজোন স্তরের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপরে চলে আসছে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। এখান থেকে 2 নম্বরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে অ্যালবেডো কি, তারপরে হচ্ছে এল নিনো কি, তারপরে কোশ্চেন মেঘাচ্ছন্নতা কিভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, এটা আমরা 2 নম্বরেও দেখতে পারি। 3 নম্বরের জন্য 2 নম্বর যেটা দেখেছি সেটারই কিছুটা, এল নিনো ও লা নিনা কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। এরপরে 5 নম্বরের জন্য আমরা দেখতে পারি বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের যে কোনো 3টি কারণ সংক্ষেপে লেখো, অথবা পৃথিবীর সর্বত্র ইনসোলেশনের পরিমাণ সমান হয় কেন বা সমান নয় কেন। এরপরে দেখতে পারি আমরা বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো, অথবা বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের প্রভাব আলোচনা করা। ঠিক আছে, এরপরের অধ্যায় বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। এখান থেকে আমরা 2 নম্বরের জন্য করতে পারি আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল বলতে কি বোঝো।
আর একটা কোশ্চেন করতে পারি, নিরক্ষীয় শান্তমণ্ডল বলতে কি বোঝো? তারপরে কোশ্চেন, অশ্ব অক্ষাংশ কি? ঠিক আছে, অথবা অথবা কর্কটীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলার কারণ কি? জেট বায়ু দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে কোশ্চেন করতে পারি, চিনুক কি? এগুলো হচ্ছে 2 নম্বরের জন্য। ঠিক আছে, এছাড়া আমরা টিকা করতে পারি স্থানীয় বায়ু। এবার হচ্ছে 3 নম্বরের জন্য, এই অধ্যায় থেকে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। অথবা ভারত তথা দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ু প্রবাহ কিভাবে জেট বায়ু দ্বারা প্রভাবিত হয়, এটা আলোচনা করো। তারপরে কোশ্চেন, ফেরেলের সূত্র কি? অথবা ফেরেলের সূত্র অনুসারে 2 গোলার্ধে বায়ু কিভাবে প্রবাহিত হয়। এরপর আমরা 5 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়তে পারি, সংক্ষেপে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো। অথবা পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, এরপরে আর একটা কোশ্চেন করতে পারি এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য, চিত্রসহ যে কোনো 2টি বায়ুচাপ বলয়ের সৃষ্টির কারণ লেখো। অথবা ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে উচ্চচাপের কারণ কি, এটা করতে পারি। আরো একটা ইম্পর্টেন্ট আছে এই অধ্যায় থেকে, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করে। ঠিক আছে, পরের অধ্যায় আর্দ্রতা ও অধক্ষেপণ। এখান থেকে আমরা 2 নম্বরের জন্য করতে পারি, চরম আর্দ্রতা কাকে বলে? বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বোঝো? সমবর্ষণ কাকে বলে? সীমান্ত বৃষ্টি কাকে বলে? এরপরে আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরে এখানে আসতে পারে, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? অথবা করতে পারি, নিরক্ষীয় অঞ্চলে কেন বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত হয়। পরের কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে চরম আর্দ্রতার উদাহরণ সহ 3টি পার্থক্য লেখো। এই অধ্যায় থেকে আমরা 5 নম্বরের জন্য 4টে মতন কোশ্চেন করতে পারি। 1 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো। অথবা চিত্রসহ ঘূর্ণ বৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপরে কোশ্চেন আমরা করতে পারি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে কোশ্চেন, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এগুলো আমরা এখান থেকে করতে পারি। এরপরের অধ্যায় বায়ুমণ্ডল। এগুলো কিন্তু আমি সবই ভূগোলে যে 2টো পার্ট আছে, সেটা হচ্ছে একটা প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক পার্টটা আমি আলোচনা করছি এখন। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে সমুদ্র স্রোতের ধারণা, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। ঠিক আছে, এখান থেকে আমরা 2 নম্বরের জন্য যেগুলো করতে পারি সেগুলো হচ্ছে শৈবাল সাগর কি? অথবা শৈবাল সাগর কেন সৃষ্টি হয়। পরের কোশ্চেন, সমুদ্র স্রোত কাকে বলে। আর এটা 2 নম্বরের জন্য করতে পারি, সেটা হচ্ছে হিম প্রাচীর কাকে বলে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব একেবারে 5 নম্বরে। 5 নম্বরে আমরা এখানে কোনো আলোচনা করছি না, কারণ এখানে 2024 সালে 5 নম্বরে 2টো কোশ্চেন এসেছিল, তাই এখানে আর আলোচনা করছি না। ঠিক আছে, 5 নম্বরের জন্য এই অধ্যায় করা দরকার নেই আর। এবার চলে আসছি জোয়ার ভাটা। জোয়ার ভাটারে আমরা 2 নম্বরটা দেখে নিই। 2 নম্বরের জন্য করতে পারি, বান ডাকা কাকে বলে। ঠিক আছে, তারপর 3 নম্বরের জন্য করতে পারি, ভোরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো। অথবা ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। আর টিকা করতে পারি এখানে গৌণ জোয়ার, নদীতে বান আসার 3টি কারণ লেখো। এগুলো আমরা করতে পারি এখানে 3 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য করতে পারি, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টি বর্ণনা করো। ভূগোল এমন একটা বিষয় যেখানে আমাদের ছবি কিন্তু প্রায় সংজ্ঞাতে দেওয়া উচিত। যেখানে আমাদের উল্লেখ করে দিবে ছবি দিয়ে বোঝাতে হবে, সেখানে তো করবই। সময় থাকলে আমরা চেষ্টা করব যে প্রায় লেখাতে যেহেতু ছবি দেওয়া সম্ভব হবে বা সময়ের মধ্যে আমরা ছবি দেওয়ার। তারপরে কোশ্চেন, জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। ঠিক আছে, এরপরে অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে আমরা করতে পারি, বিশেষ করে 2 নম্বরের জন্য, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে। অথবা
ল্যান্ডফিল কি? ঠিক আছে, পরে কোশ্চেন 2 নম্বরের জন্য এগুলো সবই। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, অথবা বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? এরপরে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? তারপরে কোশ্চেন তরল বর্জ্য কি, অথবা তরল বর্জ্য কিভাবে সৃষ্টি হয়? ঠিক আছে, এগুলো সবই 2 নম্বরের জন্য। এরপরে আমরা এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য করতে পারি বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনা করা হয় কেন, প্রয়োজন আছে কিনা তার যুক্তি সহকারে লেখো। তারপরের কোশ্চেন 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে, এগুলো সব হচ্ছে 3 নম্বরের জন্য। অথবা আর একটা আমরা করতে পারি এখানে যে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি। ঠিক আছে, এখানে আর আমরা 5 নম্বর দেখছি না, 5 নম্বর করার দরকার নেই। এবার চলে আসছি আমরা আঞ্চলিক ভূগোল। এবার আঞ্চলিক ভূগোলের যেটা প্রথম পাঠ, ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। এখান থেকে আমরা 2 নম্বরের জন্য করতে পারি সার্ক কাকে বলে বা এর উদ্দেশ্যগুলি লেখো। ঠিক আছে, 2 নম্বরের জন্য আমরা এটা করতে পারি। তারপর চলে আসি পরের অধ্যায়, ভারতের ভূপ্রকৃতি। এই অধ্যায় থেকে আমরা আলোচনা করতে পারি 2 নম্বরের, সেটা হচ্ছে দুন বলতে কি বোঝো, অথবা শিবালিক হিমালয়ের কোন অংশ দুন নামে পরিচিত। তারপরে কোশ্চেন দাক্ষিণাত্যের মালভূমি ডেকান ট্র্যাপ নামে পরিচিত কেন, অথবা ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। তারপরে কোশ্চেন মালনাথ অঞ্চল কোথায় অবস্থিত, অথবা মালনাথ কি, অথবা দিয়ে থাকতে পারে কর্ণাটক মালভূমির পশ্চিমের অংশটির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। রয়েছে সবই 2 নম্বরের জন্য। তারপরে আমরা 3 নম্বর জন্য এখান থেকে করতে পারি পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টি পার্থক্য লেখো। ঠিক আছে, তারপরে কোশ্চেন গাঙ্গেয় সমভূমি কিভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। এবার চলে আসছে এবার 5 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য এই অধ্যায় থেকে করতে পারি ভারতের পশ্চিম হিমবাহের বা হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের কোশ্চেন ভারতের উপদ্বীপীয় মালভূমির ভূপ্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও, অথবা ভারতের দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্র্যাপ অঞ্চলের অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এগুলো আমরা করতে পারি। পরের অধ্যায় ভারতের জলসম্পদ। জলসম্পদ থেকে আমরা 2 নম্বরের জন্য করতে পারি বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি কি, অথবা বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। তারপরে আমরা 3 নম্বরের জন্য করতে পারি এখান থেকে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, অথবা নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। ঠিক আছে, পরের কোশ্চেন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর 4টি তুলনা করো, অথবা হিমালয় থেকে উৎপন্ন নদ নদী ও উপদ্বীপীয় মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন নদ নদীগুলির মধ্যে তুলনামূলক আলোচনা করো। পরের কোশ্চেন বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো, অথবা বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। তারপরে কোশ্চেন ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে, যুক্তি সহ ব্যাখ্যা করে। ঠিক আছে, এরপর চলে আসবে একবারে 5 নম্বরের জন্য। 5 নম্বর আমরা এখান থেকে করতে পারি 2টো কোশ্চেন ভারতে জলসেচের যে কোনো 3টি প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো। আর একটা কোশ্চেন করতে পারি জল সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো, অথবা বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করব তা লেখো। এরপরের অধ্যায় ভারতের জলবায়ু। এখান থেকে আমরা 2 নম্বরের জন্য করতে পারি পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। পরের কোশ্চেন মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো। তারপর চলে আসছে একেবারে 3 নম্বরের জন্য ভারতের মৌসুমী জলবায়ুতে জেট বায়ুর প্রভাব লেখো। আর একটা কোশ্চেন করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, অথবা তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, এটা করতে পারি। এবার চলে আসছে এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, অথবা ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও গুরুত্ব আলোচনা করো।
পরের কোশ্চেন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। অথবা করতে পারি, ভারতের জলবায়ু কোন কোন প্রাকৃতিক বিষয়ের দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয় তা আলোচনা করো। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা এই 5 নম্বর দুটো করতে পারি। এরপরে ভারতের মৃত্তিকা। ভারতের মৃত্তিকার জন্য আমরা যে 2 নম্বরের শর্ট কোশ্চেন করবো সেগুলো হচ্ছে ঝুম চাষ কিভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে, অথবা ঝুম চাষের ক্ষতিকারক দিকগুলি কি কি। 2 নম্বরের জন্য হলো। এবারে এই অধ্যায় থেকে আমরা 3 নম্বরের জন্য দেখতে পারি ভারতে মৃত্তিকা ক্ষয়ের বা ভূমিক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। পরের কোশ্চেন করতে পারি এখান থেকে, ভৌম জল তলের উচ্চতা হ্রাস ও মরু অঞ্চলের প্রসারণ কিভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। আর একটা কোশ্চেন এখানে আমরা করতে পারি 3 নম্বরের জন্য, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব, এটা আমরা করতে পারি। এরপরের অধ্যায় ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখান থেকে আমরা 2 নম্বরের জন্য করতে পারি সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো, অথবা সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কি। পরের কোশ্চেন, ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো, অথবা জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। পরের কোশ্চেন 2 নম্বরের জন্যই সুন্দরবন নামকরণের কারণ কি, অথবা আড়াবাড়ি প্রকল্প বলতে কি বোঝায়। এরপরে আমরা করতে পারি 2 নম্বরের জন্য সংরক্ষিত অরণ্য বলতে কি বোঝায়। এরপরে এই অধ্যায় থেকে আমরা 3 নম্বরের জন্য করতে পারি ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। এবার চলে আসি এই অধ্যায় থেকে আমরা 5 নম্বরের জন্য করব 2টি কোশ্চেন। একটি হচ্ছে ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করা, অথবা ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে পর্ণমোচী উদ্ভিদ ও ম্যানগ্রোভ বনভূমির বর্ণনা দাও। আরেকটি কোশ্চেন এখানে করতে পারি 5 নম্বরের জন্য, হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতির পরিবর্তন উদাহরণ সহ লেখো। ঠিক আছে, পরের অধ্যায় অর্থনৈতিক পরিবেশ তথা ভারতের কৃষি। এখান থেকে আমরা 2 নম্বরের জন্য যেগুলো করতে পারি সেগুলো হচ্ছে বাণিজ্যিক ফসল কি। আরেকটি কোশ্চেন করতে পারি মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো। এছাড়া করতে পারি কৃষিকাজ বলতে কি বোঝো। এরপরে চলে আসছে এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো, অথবা সবুজ বিপ্লবের সুবিধাসমূহ আলোচনা করো। এরপরে এই অধ্যায় থেকে 3 নম্বরের আরো 2টি কোশ্চেন করতে পারি ধান ও চা চাষের জন্য প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক পরিবেশের যে কোনো 3টি পার্থক্য লেখো। পরের কোশ্চেন করতে পারি উত্তর ভারতে বেশি গম চাষ হয় কেন। ঠিক আছে, এরপরে চলে আসছে আমরা এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য ধান উৎপাদনের জন্য কি ধরনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের দরকার হয়, অথবা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ধান চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থাগুলি আলোচনা করে। এরপরে কোশ্চেন করতে পারি এখানে 5 নম্বরের জন্য আরেকটি, কোন স্থানের ভৌগোলিক পরিবেশ কিভাবে সেই স্থানের প্রধান কৃষিজ ফসল উৎপাদনে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে তা উদাহরণ সহ ব্যাখ্যা করে। ঠিক আছে, এরপরে হচ্ছে ভারতের শিল্প। ভারতের শিল্প এই অধ্যায় থেকে আমরা করতে পারি 2 নম্বরে বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো। পরের কোশ্চেন অনুসারী শিল্প কাকে বলে। আরেকটা কোশ্চেন করতে পারি অবিশুদ্ধ কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্য পরিবহনের জন্য কোন পরিবহন মাধ্যম সর্বাপেক্ষা কম ব্যয় সাপেক্ষ এবং কেন, এটা করতে পারি। তারপর 3 নম্বরের জন্য করতে পারি পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, অথবা কোন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলে এবং তা কেন। এবার চলে আসছে আমরা 5 নম্বরের জন্য একেবারে পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো, অথবা পূর্ব ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন। পরের কোশ্চেন ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশ আলোচনা করো, অথবা
সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত উন্নতির কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা 2 নম্বরের জন্য করতে পারি ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, অথবা ধারণযোগ্য উন্নয়নের লক্ষ্য কি কি। এরপরে করতে পারি জনবিস্ফোরণ। পরের কোশ্চেন আমরা আলোচনা করব অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম হওয়া 2টি কারণ লেখো, অথবা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অসম জনবন্টনের 3টি কারণ লেখো। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বরের জন্য দেখব বিশেষ করে টিকা জনঘনত্ব বা জনঘনত্ব কিভাবে মাপা হয়। এরপরে কোশ্চেন 3 নম্বরের জন্য পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন, অথবা নিম্ন গাঙ্গেয় সমভূমি অধিক জনঘনত্বপূর্ণ কেন। এরপরে আমরা 5 নম্বরের জন্য করতে পারি ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো, অথবা ভারতে অসম জনবিন্যাসের প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণ সহ ব্যাখ্যা করো। আরেকটি কোশ্চেন এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নগরায়ন বা নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো, অথবা ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। ঠিক আছে, এরপরে চলে আসছে আমরা পরের অধ্যায় ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে আমরা 2 নম্বরের জন্য যেগুলো দেখতে পারি সেটা হচ্ছে হীরক চতুর্ভুজ কি, আমরা সোনালী চতুর্ভুজ সেটাও দেখতে পারি, ইম্পর্টেন্ট কিন্তু হীরক চতুর্ভুজ কি। এরপরে হচ্ছে 2 নম্বরের জন্য ইন্টারনেটের গুরুত্ব লেখো, অথবা আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ও শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা লেখো। পরের কোশ্চেন পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, উদাহরণ সহ উল্লেখ করো। এরপরে 3 নম্বরের জন্য করতে পারি ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির 3টি করে সুবিধা আলোচনা করো, অথবা ভারতীয় রেল ব্যবস্থা যাত্রী ও পণ্য পরিবহনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করো। পরের কোশ্চেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। এই হচ্ছে মোটামুটি আমি 3 নম্বর 2 নম্বর 5 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম। কারণ গ বিভাগে 2 নম্বরে থাকবে 6টি করতে হবে, 6টি করতে হবে আর কি, এগুলো অথবা দেওয়া থাকবে অনেকগুলো, মোট 12 নম্বরের। আর বিভাগ ঘ থেকে 3 নম্বরের কোশ্চেন করতে হবে 4টি, এটাও 12 নম্বরের। তারপরে ভূগোলে যে 2টো পার্ট আছে প্রাকৃতিক আর আঞ্চলিক, প্রাকৃতিক থেকে 5 নম্বরের করতে হবে 2টি 10 নম্বরের মোট, আর আঞ্চলিক থেকে করতে হবে 5 নম্বরের 2টি, এখানেও 10, তাহলে মোট এখানে হচ্ছে 54 নম্বর, 54, আর এদিকে এমসিকিউ এসসিকিউ মিলে হচ্ছে 36, টোটাল 90। এর মধ্যে আমি মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং এর কয়েকটা আলোচনা করছি। যেমন ধরো করতে পারো তোমরা সাতপুরা পর্বত, ঠিক আছে, তারপরে করতে পারো বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এরপরে করতে পারো দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, তারপরে একটি পশ্চিম বাহিনী নদী, অথবা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী, এগুলো দেখতে পারো। পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, এগুলো সব হচ্ছে ম্যাপ পয়েন্টিং এর জন্য ইম্পর্টেন্ট। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, অথবা উত্তর ভারতের বৃহত্তম মহানগর। এরপরে দেখতে পারো ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল বা অতি বিরল জনঘনত্বপূর্ণ রাজ্য। মোটামুটি ভূগোলের 2 নম্বর 3 নম্বর 5 নম্বর প্রশ্নগুলো এবং ম্যাপ পয়েন্টিং যেগুলো বিশেষ করে আমি কয়েকটা দিয়েছি, এগুলো আরো তোমরা অভ্যাস করবে। এর বাইরেও তোমরা অনেক প্রশ্ন দেখতে পারো, বিশেষ করে যেগুলো তোমাদের বিদ্যালয়ে বা টিউশনে ইম্পর্টেন্ট বলেছে সেগুলো দেখতে পারো। এবং তোমাদের বলে রাখি 90 নম্বরের পরীক্ষায় কিন্তু ভূগোলে 90 পাওয়াটা খুবই ইজি, একটু মোটামুটি ভালো করে পড়াশোনা করলেই 90 নাম্বার যে কেউ পেতে পারে। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও, সবাইকে পুনরায় শুভেচ্ছা রইল। ভালো করে পরীক্ষা দিয়ে তোমাদের নিজেদের কাঙ্ক্ষিত নম্বর তোমরা পেতে পারো, তার জন্য আমার অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।